এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে সন্ধ্যে ৭টা মানেই এক্সপ্রেস অনলাইন, আর এক্সপ্রেস অনলাইন মানেই সমসাময়িক বিষয়ের উপর দৃকপাত। আপনারা সকলে এটাও জেনে গেছেন যে এক্সপ্রেস অনলাইনে এমন এমন বিষয়ের উত্থাপন করা হয় যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তার একটা অবকাশ থাকে এবং মস্তিষ্কের খোরাক যোগায়। আজকেও সেরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুটি অবশ্যই অর্থনীতি সম্পৃক্ত, কিন্তু তা সত্ত্বেও চেন্নাইয়ের একটি ঘটনা আমাদের মানসপটে সবার আগে আসবে। আর সেই ঘটনাটি নিয়ে আমরা যে অনুষ্ঠানটি করছি আজকে, তার নাম সোনার থালা রূপোর চৌকি। সোনার থালা রূপোর চৌকি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন বিশিষ্ট অর্থনৈতিক সমীক্ষক কৌশিক চক্রবর্তী। কৌশিককে আমি স্বাগত জানাই এবং অনুষ্ঠান প্রকৃতি বাসু এবং তার সঙ্গে যোগ দেবেন বিশিষ্ট বিজেপি নেতা দীপক রাজারিয়া। আপাতত কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি কৌশিকের কাছে যাবো। তার আগে আমি দুটো ঘটনা আপনাদের একটুখানি বিবৃত করার চেষ্টা করব। সেই দুটি ঘটনা জানতে পারলে আপনারা খানিকটা এই অনুষ্ঠানের মর্মার্থ বুঝতে পারবেন। প্রথম ঘটনাটি হচ্ছে যে ব্লুমবার্গ, যারা সারা বিশ্বের অন্যতম বড় একটি এজেন্সি, তারা সম্প্রতি ভারতীয় অর্থনীতির একটা ব্যবচ্ছেদ করেছে এবং সেই ব্যবচ্ছেদ করে জানিয়েছে যে ভারতের সম্পদ হারানোর পরিমাণ 440 কোটি টাকা। একই সঙ্গে তারা জানিয়েছে যে ভারতবর্ষ প্রতি বছর করোনা দুটি বছরে 6.1% হারে সম্পদ হারাচ্ছে। বিশ্বে যেখানে সম্পদ প্রাপ্তি অর্থাৎ সম্পদ তৈরি হয়েছে 7.8%, সেই ভারতে মোট সম্পদ হারানোর পরিমাণ 4%, যেটির মূল্য প্রায় 440 কোটি টাকা। কিন্তু বাকি তথ্য তারা দিয়েছে, সেই তথ্যে তারা জানাচ্ছে ভারতবর্ষে 4,320টি পরিবার রয়েছে, যে পরিবার ধনী থেকে অতি ধনী হয়েছে এই করোনা কালে। অর্থাৎ গত 1.5-2 বছরে তাদের সম্পদের পরিমাণ 70 কোটি ছাড়িয়ে গেছে এবং তারা ধনী থেকে অতি ধনী হয়েছে। এক শ্রেণীর মানুষ যখন গরিব থেকে অতি গরিব হয়েছে, তখন এক শ্রেণীর মানুষ ধনী থেকে অতি ধনী হয়েছে। এর একটা বৈভবের বহিঃপ্রকাশ দেখা গেল চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে। আমি সেই অনুষ্ঠানটির কথা আসবো, কারণ তাদের আলোচনার সূত্রটি বাঁধতে আমাদের সুবিধা হবে। চেন্নাইয়ে সম্প্রতি দুটি জুয়েলারি সংস্থার প্রধানের ছেলে এবং মেয়ের এনগেজমেন্ট অনুষ্ঠান ছিল। জুয়েলারি সংস্থা দুটি হচ্ছে ললিতের ছেলের সঙ্গে জিটিএর মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে কাঞ্চিপুরমের আদলে, অর্থাৎ কাঞ্চিপুরমের যে বিখ্যাত মন্দির, সেই আদলে মণ্ডপ তৈরি করা হয়। তার থেকে বড় কথা, অভ্যাগতরা চমকে যান যখন তারা দেখতে পান তাদের খাদ্য পরিবেশন করা হচ্ছে রূপোর চৌকিতে, সোনার থালায়, সোনার চামচে এবং সোনার বাটিতে। অদ্ভুত ব্যাপার, যেখানে করোনা কালে মানুষের আরতি, মানুষের হাহাকার চারপাশে ঘুরছে, তখন সোনার থালায়, সোনার বাটিতে, সোনার চামচে, রূপোর চৌকিতে খাদ্যবস্তু পরিবেশিত হচ্ছে বিয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে। শুধু সেখানেই শেষ নয়, যখন তারা বাড়ি যাচ্ছেন তাদের প্রত্যেককে এক ছড়া করে মুক্তোর মালা দেওয়া হয়। অর্থাৎ বৈভব প্রদর্শনের কি কুৎসিত একটা প্রতিযোগিতা। এবং এক ছড়া বৈভবের মালা নিয়ে তারা যখন মণ্ডপ ছেড়ে বাড়ি যাচ্ছে, তখন অদূরেই চেন্নাইয়ের হাসপাতালে আরতি উঠেছে, স্বজন হারানোর রোল উঠেছে, বহু মানুষ মারা গেছেন। এই যে বৈপরীত্য, এটাই ভারতবর্ষ। আর এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে অর্থনৈতিক বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তী রয়েছেন। কৌশিক, আমি যে ঘটনাটি বললাম বা যে বিবৃতিটা করলাম, সেটি একদিকে ব্লুমবার্গের একটা রেটিং এবং অন্যদিকে একটা বাস্তব সত্য, ললিত এবং জিটি এর ছেলে মেয়ের বিয়েতে যে অদ্ভুত একটা বৈভবের প্রদর্শনী ঘটেছে। এই দুই বৈপরীত্যকে অর্থনৈতিক সূত্রে কিভাবে মেলানো যাবে? যতটা প্রথমত এই যে ছবিটা যেটা আপনি দেখালেন, এটা তো আজকের ছবি। মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ফলে হয়তো এই যে দুটো গ্যাপ, মানে চূড়ান্ত বৈভব আর মারাত্মক দারিদ্র, এই দুয়ের গ্যাপ হয়তো বৃদ্ধি পেয়েছে, অনেকটা বেড়েছে। মানে এই যে গ্যাপটা ভারতবর্ষের অর্থনীতিতে চিরকাল ধরে ছিল, বহুকাল ছিল ইনফ্যাক্ট, তার বিভিন্ন কারণ ছিল, কিন্তু সেই গ্যাপটাই আমাদের চোখে লাগছে আরো বেশি করে। কারণটা হচ্ছে যে নিচের দিকে যে সেকশনটা ছিল, যে যাদেরকে আমরা মাঝারি মধ্যবিত্ত এবং দরিদ্র বলতাম, সেই যে সেকশনটা, সেটা সাংঘাতিকভাবে আরো দরিদ্রতর হয়েছে। এটা নিয়ে এটার খুব একটা ভাবার অবকাশ থাকে না। মানে ধরুন, আজকে আমি যদি বলি 2020 সালের জানুয়ারিতে অক্সফামের একটা সার্ভে রিপোর্ট বলছে যে ভারতবর্ষের একদম ওপরের 10% মানুষ, ভারতবর্ষের প্রায় 75% সম্পদ তার মালিক হচ্ছে ওপরের 10% মানুষ। তাহলে আপনি এবার যদি গোটা অর্থনীতির অবস্থাটা বোঝেন, যে ভারতবর্ষের
আজকে এই 130 কোটি যে জনসংখ্যা, এই জনসংখ্যার ওপরে যে 10% মানুষ আছেন, সেই 10% মানুষের কাছে ভারতবর্ষের মোট সম্পদের 75%, মানে ধরে নিন প্রায় সবটাই তাদের হাতেই আছে। তো তাহলে আমরা বাকি যে অংশটা, বাকি 90%, তাদের মধ্যে আবার ছোট বড় ভাগ আছে। তার মানে সেদিক দিয়ে দেখতে গেলে যে একেবারে নিচের যাদের অবস্থান, তাদের হাতে ছিটে ফোঁটা বলতেও নেই। এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটাই আরো সাংঘাতিকভাবে বেড়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে। সেটা তো খুব স্বাভাবিক কথা। তবে এটা কিন্তু বরাবরই ছিল। এটা আরো, এই গ্যাপটা আরো মানে অনেক বড়ভাবে চোখে পড়ছে আর কি। রাইট, অর্থাৎ আমরা বলতে পারি যে এই প্যান্ডেমিকের ফলে যে ঘটনাটি ঘটেছে, গ্যাপটা আমাদের চোখে আঙুল দিয়ে এসছে। ভারতবর্ষে হ্যাভ আর হ্যাভ নট এর যে দ্বন্দ্ব, সেটা দীর্ঘদিন ধরেই রয়েছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী প্রকৃতি বাসু। প্রকৃতি বাসুর কাছে আমার প্রশ্ন যে আপনি তো শুনেছেন যে ঘটনাটি, যে চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে সেখানে সোনার থালা, রূপোর বাটি, রূপোর চৌকি, সোনার চামচে খাদ্যবস্তু পরিবেশিত হয়েছে। অন্যদিকে তার অদূরেই চেন্নাইয়ের একটি কোভিড হাসপাতালে মৃত্যুর রোল উঠেছে এবং স্বজনদের বিলাপ চতুর্দিকে মথিত করেছে। এই যে বৈপরীত্য, অর্থনীতির বৈপরীত্য, এটাকে আপনি কিভাবে দেখছেন প্রকৃতি বাসু? দেখুন, অনেকের এখন অনেক কি বলবো, মানে সিচুয়েশন এমন হচ্ছে যে বিয়েটা হয়তো দিতে হচ্ছে কোনো কারণে, কিন্তু সেটা বিয়েটা যদি সামাজিক অনুষ্ঠান মতে ভাবে দেখি আমরা, তাহলে তো এই আড়ম্বরের কোনো মানেই হয় না। হ্যাঁ, এই আড়ম্বরটা দেখানো কাদের? নিজেদের মানুষদেরই। উনিও আমাদের দেশের একজন নাগরিক, আমরাও তাই। যারা মারা যাচ্ছেন, যারা দুস্থ, তারাও এই দেশের নাগরিক। যিনি আড়ম্বর দেখাচ্ছেন, তা সেটা কাদের দেখাচ্ছেন? আমাদের নিজেদের দেশেই। কাজে এই বৈষম্যটার কোনো মানেই হয় না। এটা মানে এটা যে কেন, এর কোনো কারণই আমরা খুঁজে পেলাম না। রাইট, অর্থাৎ প্রকৃতি বাসু বলছেন কেন। আমি কৌশিকের কাছে যাব। কৌশিক, এই বিত্ত বৈভব প্রদর্শন আমরা দেখতে পেলাম এই প্যান্ডেমিক সিচুয়েশনে। 4,320টি পরিবার 70 কোটি টাকার উপরে তাদের সম্পদ অর্জন করে ফেলেছে, এবং তারপর তারা কি মনে করছে যে আমার বৈভব প্রদর্শনের সময় এসছে, আমি বৈভব প্রদর্শন করব। আমি জানি যে ললিত এবং জিটিএ এই দুটোই চেন্নাইয়ের খুব নামকরা জুয়েলারি সংস্থা। তাদের ছেলে মেয়ের বিয়েতে তারা নানান ভাবে অনুষ্ঠান করতেই পারে, কিন্তু তার মানে এই যে বৃত্তের কদর্য প্রদর্শন, রূপোর চৌকি, সোনার বাটি, সোনার চামচ এবং ইত্যাদি 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 ব্লা ব্লা ব্লা, এর ফলে কি কোথাও মনে হচ্ছে যে ভারতবর্ষের কিছু মানুষ যাদের সম্পদ আছে, তারা সেটাকে কুৎসিতভাবে প্রকাশ করার চেষ্টা করছে? হ্যাঁ, এটা তো বটেই। মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে যাদের সম্পদ আছে তারা কুৎসিতভাবে প্রকাশ করার চেষ্টা করছে। এটা তো খুব স্বাভাবিক। মানে সেটা তো হচ্ছে, সেটা দেখাই যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে এটা কেন হচ্ছে, সেটা তো তাদের মানসিকতার উপর নির্ভর করে। তো আমি যদি সেইটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে তাদের হয় পাগলা গারদে দেওয়া উচিত, মানে ডাক্তার দেখানো উচিত, বা অন্য কোনো ট্রিটমেন্ট করা উচিত। সেটা তো সমস্যা নয়। সমস্যা তো তাহলে ওই দুটো লোকের যারা দেখাচ্ছে। আসল সমস্যাটা তো আমার নিজের মনে হয়, আসল সমস্যাই এই যে বৈভবের তফাৎটা, সমস্যাটা সেইখানে। সমস্যাটা লোকেরা কেন শো অফ করছে, সেটা তো দুটো লোকের সমস্যা। দুটো লোককে পাগলা গারদে পুড়লেই সেই সমস্যা মিটে যায়। কিন্তু এই যে বৈভবের তফাৎটা কেন, আমার মনে হয় মানে নজর দেওয়া উচিত সেই জায়গাটায়। সেখানে হয়তো আমি বলবো এটা শুধু মানুষ কেন, সরকারের বিরাট ভূমিকা আছে। সরকারেরও একটা বিরাট রোল প্লে করার আছে এই জায়গাটায়, যে এই যে বৈভবের তফাৎটা, এটা এত দূর যাচ্ছে কেন, এত দূর কেন যাচ্ছে। এটা এটা গোটা পৃথিবী জুড়েই এটা সত্যি। কারণ বিলিয়নিয়ার তো ঘরে ঘরে থাকে না। বিলিয়নিয়ার, কতিপয় বিলিয়নিয়ার, এবং গোটা পৃথিবী জুড়েই তারা থাকেন। গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন, কোনো দেশে বেশি, কোনো দেশে কম। কিন্তু তার মানে তারা সেটা প্রদর্শন করেন কি করেন না, সেটাও কোথায় ইমেটেরিয়াল। কারণ সেটা তাদের মাথা যদি খারাপ থাকে তাহলে করেন, মাথা খারাপ না থাকলে করেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইটা হলে আর বাকি সেকশনটা যদি একদম যেখানে ছিল সেখানেই রয়ে যায়, তখন অর্থনীতিটা সমস্যা তৈরি হয়। আদারওয়াইজ মানে তফাৎতে খুব একটা সমস্যা নেই। রাইট, অর্থাৎ প্রকৃতি যে কথা বললেন কৌশিক, তার বক্তব্য যে ফারাকটা কেন, অর্থাৎ এক শ্রেণীর হাতে কোনো অর্থ নেই, এক শ্রেণী ক্রমশ দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর অন্য শ্রেণী ফুলে ফেপে উঠছে। এই জায়গাটা কোথাও একটা দেখে মনে হচ্ছে না যে তেলা মাথায় তেল দেওয়ার প্রবণতা, এবং একই সঙ্গে অর্থনীতির সূত্র মেনে যাদের টাকা আছে তারা লগ্নি করছেন, অর্থ উপার্জন করছেন, আর যাদের নেই তারা তো কিছু করতেই পারছেন না। এই জায়গাটা কেন এরকম ভাবে সৃষ্টি হচ্ছে বলে আপনার মনে হয়?
আমার মনে হয় প্রকৃতির বোধহয় শুনতে কোনো অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আমি কৌশিকের কাছে না, যাবো। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, জয়ন্তদা, আমি একটা কথা বলি, এই যে মানুষগুলো যারা তাদের এত বড় সবকিছুতেই দেখানোর একটা প্রলোভনকে আটকালেন না, এনাদের কিন্তু নীতিটা ছোট থেকে আমার মনে হয় তৈরি হয়নি। এই নৈতিকতার অভাবটা কিন্তু হঠাৎ করে হয় না। এই নৈতিকতা বা ভ্যালুস বা এগুলোর অ্যাটিটিউডটা, এগুলো অনেক দিন ধরে বীজ রোপণ হয়েছে, তবে কি এই প্রদর্শনটা তারা করছে। এবং কিছু মানুষ তো ওনাদেরকে সাপোর্ট করছেনই, নইলে ওনারা যে আড়ম্বরটা দেখাচ্ছেন সেখানেও কিন্তু অনেক মানুষ আছে, কেউই কিন্তু প্রোটেস্ট করছেন না, নয় তারা সমগোত্রীয়, আর নইলে তাদের তোটাই প্রভাব মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এটা যে একটা বিয়ে বাড়ি বলে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, কিন্তু এই ঘটনা কিন্তু সমস্ত স্তরে মানে হয়েই চলেছে, এটা কিন্তু আমরা দেখছি। এটা আমার মনে হয়। কৌশিক যে কথা প্রকৃতি বললেন যে এটা একটা বিয়ে বাড়ি এবং এটা মাছ পাবলিসাইজ বলে হয়তো আমাদের নজরে এসছে, কিন্তু এই ধনী দরিদ্রের তফাৎটা, বিশেষ করে ধনী থেকে অতি ধনী হয়েছে একটা শ্রেণী, একটা শ্রেণী গরিব থেকে অতি গরিব হয়েছে, এই যে ফারাকটা এটা সর্বত্র রয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে অর্জিত সম্পদ, যে সম্পদটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তার জায়গাটা তো সংকুচিত হয়ে গেছে এই কোভিড কালে। অনেক ক্ষেত্রে মানুষের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছেটা প্রকাশের জায়গা নেই। মানুষ চেষ্টা করছে যে উপার্জন করার, কিন্তু উপার্জনের জায়গাটা সংকুচিত, আর এই জায়গা থেকেই এই ব্যাপারগুলি আসছে। তো এই যে আমরা দেখতে পেলাম যে চেন্নাইয়ে ললিত এবং জিটিএ দুটি বড় জুয়েলারি সংস্থা, আমরা জানি জুয়েলারি ব্যবসাতে ঠিক সেইভাবে প্রভাবটা পড়েছে, তবে এতটা পড়েনি যেটা অন্য ব্যবসায় পড়েছে। তো এই ক্ষেত্রে তাদের যে বৈভব প্রদর্শন, কোথাও কি দেখে মনে হচ্ছে যে আমার আছে আমি করছি, তাতে কার কি এলো? হ্যাঁ, একদমই তাই। মানে আমার আছে আমি করছি, কার কি এলো, এর তো বটেই। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের দেখতে হবে, আমার মনে হয় যেখানে আমরা আমাদের খোঁজা দরকার সেটা হচ্ছে এটা কি করে হলো, এটা কি করে সম্ভব হলো, মানে এতটা ডিফারেন্স কি করে সম্ভব হলো যাতে করে তাদের এটা দেখানোর মতো জায়গায় পৌঁছানো যেতে পারে তারা। এটা ধরুন আমি যদি বলি আজকে আজকে দক্ষিণ ভারতের কথা বাদই দিন, আজকে উত্তর ভারত বলুন বা গোটা ভারতবর্ষেরই বিভিন্ন জায়গায় বলুন, এই যে জাতপাতের তফাৎ, মানে ধরুন নিচু জাত বা উঁচু জাত, ইনফ্যাক্ট এই জাতের বৈষম্যে বৈভবের তফাৎ হচ্ছে। আচ্ছা, জেন্ডারের বৈষম্যে বৈভবের তফাৎ হচ্ছে, মানে জেন্ডার, কাস্ট, রিলিজিয়ান, এই প্রতিটার তফাতের জন্য বৈভবের একটা তফাৎ তৈরি হচ্ছে। শুধুমাত্র আপনি যেটা বলছেন মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার, সেই মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের বোধহয় খুব একটা তফাৎ হয় না। তফাৎটা হয় ওই বাকি যে জিনিসগুলো, যেমন মানে ওই যে জেন্ডার যেটা বললাম, পুরুষ মহিলা, আচ্ছা উঁচু জাত নিচু জাত, মানে দলিত ব্রাহ্মণ, এইগুলোতে বড্ড বেশি তফাৎ হয়ে গেছে। কারণ এক শ্রেণীকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, বরাবরই গোটা ভারতবর্ষ জুড়ে তাই হয়েছে, বরাবরই তাই হয়ে এসছে। এক শ্রেণীকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, কোনো জিনিস ছুঁতে দেওয়া হয়নি। গ্রামে বলে দেওয়া হয়েছে তুমি অমুক পুকুরে চান করবে না, ওটা আমার পুকুর, ওখানে উঁচু জাত ছাড়া চান করতে পারবে না। মানে তাকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে দমিয়ে রাখা হয়েছে, এবং এই দমিয়ে রাখাটার সবচেয়ে বড় মানে কি বলবো প্রকাশ হচ্ছে আমার বৈভব প্রদর্শনটা। অর্থাৎ আমি যদি আমার বৈভব চূড়ান্তভাবে প্রদর্শন করতে পারি, তাহলে কিন্তু ওই যে দলিত শ্রেণী তারা ভয় থাকবে যে ওর হাতে অনেক ক্ষমতা, আমাদের সাবধানে থাকা উচিত। মানে এই একটা বিরাট কারণ, মানে এইটা নিচু শ্রেণীকে দলিত মানে দলিতদের বা নিচু জাতকে দমিয়ে রাখা। আমি খুব অবাক হব না যে বিয়ে বাড়ির কথা আপনি এক্ষুনি উল্লেখ করলেন, সেই বিয়ে বাড়ির যারা হোতা অর্থাৎ কর্মকর্তা, তারা যে জাতের আমি জানি না, হয়তো অভ্যাগত যারা, তারা হয়তো তার চেয়ে অনেক নিচু। আপনি হয়তো হিসেব করলে খুঁজে পাবেন হয়তো এরকম একটা ব্যাপার রয়েই গেছে। তো সেটা এবার সেই উঁচু জাতের বৈভব প্রদর্শন এর মাধ্যমে বেরিয়েছে, এটা আরো অন্যরকম ভাবেও বেরোতে পারে। আমার মনে হয় এটার পেছনে মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেয়েও বড় হচ্ছে যেগুলো তোমার অর্থনৈতিক নয় এরকম কারণগুলোর ইম্প্যাক্ট। হ্যাঁ, মানে অপারেশনটা চলতেই থাকবে, টু বি কন্টিনিউড। অপারেশনটা মানে এটা ওনাদের হোল্ডে, এই অপারেশনটা টু বি কন্টিনিউড যাতে থাকে, সেই জন্য এই বৈভবটা দেখানো, এটাও একটা কারণ হতে পারে। একটা নিজের সুপ্রিমেসি দেখানো। আমি প্রকৃতির কাছে যাব। একটু আগেই কৌশিক যে কথা বলছিলেন উত্তর ভারত দক্ষিণ ভারতের কথা, আমরা জানি ডিমনিটাইজেশন যখন হয়েছিল, যখন ভারতবর্ষে অর্থের যোগানটা খুব সংকুচিত হয়েছিল, সেই সময় আমরা জানি কর্ণাটকে একটি বিয়েতে
আইপ্যাডের মাধ্যমে নিমন্ত্রণ করা হয়েছিল এবং মণ্ডপটা সাজানো হয়েছিল একদম অজন্তা এলোরার মন্দিরের স্টাইলে, এবং সেখানে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছিল। দক্ষিণ ভারতে এই ধরনের একটা প্রদর্শনের মানসিকতা আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা দেখেছি দক্ষিণ ভারতে বড় বড় নেতাদের বড় বড় কাটাও আমরা দেখেছি তারা একটু উচ্চকিত প্রচার করার চেষ্টা করে। তো এই উচ্চকিত প্রচার করার ফলে তার খানিকটা প্রভাব কি তাদের মানসিকতাও পড়েছে? নইলে আমরা তো এখানেও অনেক বড় লোক দেখি, বাংলায় যে বড় লোক নেই এমনটা নয়, এবং বাংলাতেও অনেকে আছে, 4320 পরিবারের মধ্যে অনেকেই আছে, কিন্তু তারা বোধহয় প্রদর্শনটা করতে চায় না। এটা বোধহয় মানসিকতা একটা কোথাও ভ্যারি করে। প্রকৃতি কি মনে হয়? না, জয়ন্তদা, শুধু যে দক্ষিণ ভারতে হয়তো আমরা বেশি দেখি, কিন্তু সব জায়গায় কিন্তু আছে এই বড় বড় বিরাট বিরাট বিশেষ করে এমপি এমএলএ দের বা মিনিস্টারদের কাট আউট বিরাট বিরাট, তাদের গলায় টাকার মালা পরানো বা বিরাট মানে অনেক খরচা সাপেক্ষ ফুলের মালা পরানো, এগুলো কিন্তু আমরা ইউপিতেও দেখে এসেছি। আপনি একটু যদি পিছিয়ে যান সেখানেও কিন্তু আপনি দেখবেন যে এই ঘটনা ইউপিতেও আছে, যেখানে না একটু ওই যেটা উনি বললেন কাস্ট ডিফারেন্স যেখানে খুব বেশি প্রবল, ভীষণ বেশি প্রভাবিত যে সমাজে কাস্ট ডিফারেন্স, সেখানেই এইগুলোর আমার মনে হয় প্রভাবটা বেশি পড়ে। আমাদের এখানে কিন্তু আছে, কিন্তু ওইভাবে পশ্চিম বাংলায় কাস্ট ডিফারেন্সটা খুব একটা নেই। তুমি মানে আমি ব্রাহ্মণ, তুমি নমশূদ্র কি শূদ্র, তাই জন্য তোমাকে অপ্রেস করছি, এই ব্যাপারটা বহুদিন আগে আমরা পশ্চিমবাংলার মানুষ অনেকটা এগিয়ে এসেছি সবের থেকে, তাই জন্য বোধহয় আমরা দেখাতে বৈভবটা প্রকাশ করতে পারি না। কিন্তু শুধুই যে দক্ষিণ ভারতে সেটা আমার মনে হয় না, এটা কিন্তু ইউপিতেও আছে, মানে নর্থে এমপি ইউপিতে এগুলো পাওয়া যায়, দেখা যায়। আমরা আমরা আসছি, তবে তুলনামূলকভাবে বোধহয় দক্ষিণ ভারতে বেশি। কৌশিক আমাকে ভাউচ করবেন যদি আমি ভুল বলে থাকি, কারণ আমরা দেখেছি দক্ষিণ ভারতে এই জিনিসটা বিরাট প্রকোপ রয়েছে। আমি একটা কথা কৌশিককে জিজ্ঞাসা করবো, ওনাদের কাছে জয়ন্তদা, ওনাদের কাছে দক্ষিণ ভারতে না মানে মন্ত্রী এবং সিনেমার হিরো এইসব মানুষগুলো মানে ওনারা আর কি হিরো মানে একটা ঈশ্বরের জায়গায় নিয়ে যান, যার জন্য সাধারণ মানুষ এনাদেরকে কিন্তু ওই স্থানে ওইভাবেই দেখে অভ্যস্ত, ওইখানেই বসান, ওই জন্য আমরা বেশি দেখতে পাই। রাইট। অর্থাৎ নইলে আমরা কোন বিয়ে বাড়িতে শুনেছি যে সোনার থালায় খাদ্যবস্তু দেওয়া হয়, কোন বিয়ে বাড়িতে শুনেছি রসম পরিবর্তিত হয় সোনার বাটিতে এবং সেখানে সোনার চামচ দিয়ে খেতে হয়, রূপোর চৌকিতে আহার্য বস্তু পরিবেশিত হয়। আমি কৌশিকের কাছে যাবো। কৌশিক, এই যে কাস্ট সিস্টেমের কথা আমরা বলছি, আমরা যদি আদিমকাল থেকে আসি তাহলে দেখবো ভারতবর্ষে বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র ইত্যাদি ব্যাপারগুলির একটা 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 ক্লাসিফিকেশন দীর্ঘদিন ধরেই করা আছে। বৈশ্য যারা, তারা হচ্ছে ব্যবসায়ী এবং বণিক শ্রেণী, তাদের হাতেই বরাবর অর্থটা ছিল। সুতরাং এটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে যে বৈশ্যদের হাতে অর্থ থাকবে, বৈশ্যরা আর্থিকভাবে সমস্ত সমাজটাকে পরিচালিত করবে, ব্রাহ্মণরা সংস্কৃতি মনস্ক হবেন এবং ব্রাহ্মণরা বেশ কিছুটা তারা তাদের পাণ্ডিত্যর প্রকাশ ঘটাবেন, শূদ্র অনেকটা নিচে থাকবে এবং শূদ্রের উপরই প্রভাব খাটাবে। শূদ্র কার্যত যেটা সাধারণ মানুষের কাজ লেবার, সেই লেবার ক্লাসটাকে বলা হতো শূদ্র। তো এই কাস্ট সিস্টেমের ফলটা এখন কেন আমরা ভুগবো? এটা তো আমাদের উপর থেকেই চলে আসছে সেই আবহমান কাল থেকে, কি মনে হয়? তো আমি এই প্রসঙ্গে আসবো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনি তুলে ধরেছেন। তার আগে আমি একটা অন্য জাস্ট একটুখানি ডাইভার্ট করে আপনার আগের প্রসঙ্গে একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের সঙ্গে বেসিক তফাৎ যেখানটায়, দক্ষিণ ভারতের মানে আমি যতটুকু নিজে বুঝেছি বা ধরুন এই সাংবাদিকতা জীবনে ঘোরাফেরার সুবাদে যতটুকু ভারতবর্ষকে চিনেছি, সেটাতে এটুকু বোঝা গেছে যে দক্ষিণ ভারত বা দক্ষিণ ভারতীয় মানসিকতা সবসময় একটা লার্জার দেন লাইফ একটা ফিগার খোঁজে। সেটা তাদের সিনেমায় বলুন, তাদের বাস্তব জীবনে বলুন, এবং এইখানে সিনেমার প্রভাবটা যেটা আপনি একটু একটু আগে বললেন, ছোট্ট উল্লেখ করলেন যে একটা ভগবানের জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ ওই সেই লার্জার দেন লাইফ মানে বাস্তবের চেয়ে একটু অন্য, বাস্তব মানে একটু বাস্তব ছাপিয়ে যায় যেটা, সেই সেই জিনিসটাকে তারা আইডল ভাবতে পছন্দ করেন এবং এটা হয়তো তাদের সামাজিক বা মানসিকতার মধ্যেই রয়ে যায়। সেখানে কিন্তু আমি লালু প্রসাদ যাদবের বহু ইলেকশন কাভারেজের সময় দেখেছি, উনি টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইলে যখন ইলেকশন কাভারেজ করেন, উনি সবসময় একটু উঁচু বেদিতে বসেন এবং সেখানে কিন্তু বাকি যারা ওর মানে সমসাময়িক বা সাঙ্গপাঙ্গ যারা, তারা সবাই একটু নিচে বসেন। তা আমি একবার প্রশ্ন করেছিলাম ওনাকে আলাদা করে
যে এটা কেন করেন, এটা তো তফাৎ, এটা তফাৎ হয়ে যায়, মানে মানসিকতাটা তফাৎ হয়ে যায় না, যে আপনাকে এরা ভাবছে একটু, তখন বলে এটা তো পারপাসফুলি করি, আমার তো ওই তফাৎটা দরকার, এই তফাৎটা তো রাখতে হয়। আমি যখন কাউকে আমি চালিত করি, তখন আমি যে আলাদা এটা বোঝানোর জন্যই আমার ওই তফাৎটুকু জরুরি। তো যাই হোক, তো সেটা তো গেল অন্য প্রসঙ্গ। মানে আমি বলছি যে এটা দক্ষিণ আর উত্তর ভারতের হালকা তফাৎ রয়েছে মানসিকতায়। এনিওয়ে, তা আপনি যেটা বললেন যে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে এই চারটে সম্প্রদায়ে ভাগ করা গোটা সমাজকে, এই এই ভাগটা কিন্তু একদম গোড়াতে হয়েছিল, তৈরি করা হয়েছিল কিছু কাজের ভিত্তিতে সমাজটাকে ভাগ করা। যেমন ধরুন ব্রাহ্মণ, তারা পূজা অর্চনা করবেন; ক্ষত্রিয় যুদ্ধ করে আমার যে জমিটা, সেই জমিটাকে আমার নিজের কাছে রাখবে; বৈশ্য তারা ব্যবসা বাণিজ্য করে অর্থনীতিটাকে সচল রাখবে; এবং শূদ্র যারা মানে মানসিকভাবে কিছু দিতে পারছে না সমাজকে, তারা গায়ে গতরে খেটে এই সমাজটাকে সচল রাখবে, এবং শ্রমিক বলুন বা যাই বলুন, এই কাজগুলো তারা করবে। কিন্তু সেখানে সামাজিক সম্মানের কোনো কথা কিন্তু বলে দেওয়া হয়নি। এটা মাথায় রাখা দরকার। সামাজিক সম্মান, তার সঙ্গে কাজের যে যোগাযোগটা, এটা কোথাও বলা হয়নি যে আমি পুরোহিত, আমি ঘণ্টা নাড়ি, আমি আর তুমি আমার বাড়ির বাসন ধোবো, কাজেই আমি তোমার উপরে। এই কথাটা কিন্তু বেদে বলুন বা পুরাণে বলুন, কোথাও কিন্তু বলে দেওয়া হয়নি যে এই তফাৎটা সবসময় থেকে যাবে, চিরকালের জন্য থেকে যাবে। এই তফাৎটা তৈরি করা হয়েছে, এই তফাৎটা তৈরি করেছে কিছু মানুষ, এবং তারা তাদের সুবিধার জন্য এই তফাৎটাকে তৈরি করে রাখলে পরে এই যে নিচের শ্রেণীটা, অর্থাৎ শূদ্র বা আরেকটু নিচে, মানে অর্থাৎ এখন তো শূদ্র বলে কিছু নেই, কম বুদ্ধি সম্পন্ন লোকজন যারা গতরে খেটে ইনকাম করেন, তাদেরকে চট করে খুব কম দিয়ে দমিয়ে রাখা যায়, এবং সেটা অর্থনৈতিকভাবে। এবং সেই জন্যই এই জিনিসটা তৈরি করে দেওয়া সচেতনভাবে, যে তুমি নিচু কাজ করো, কাজেই তুমি সামাজিকভাবে নিচু। তার মানে যখন শুরু হয়েছিল জিনিসটা, তখন কিন্তু এই ভাগটা ছিল না, কিন্তু আজকে এই ভাগটা এসে গেছে, এবং এটা আনা হয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে শোষণ করা হবে বলে। সিম্পল বাংলা কথা এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ভাগ চারটে, এই ভাগ চারটে তখন যা ভেবেই করা হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটা যে একদম অপ্রাসঙ্গিক এবং একেবারেই জরুরি নয়, তার প্রমাণটা হচ্ছে যে আজকে ধরুন শূদ্রের একটি ছেলে, সে যদি চায় আমি পড়াশোনা শিখে ডাক্তার হব বা আমি পড়াশোনা শিখে ইঞ্জিনিয়ার হব, তাহলে তো আজকের সমাজের উচিত তাকে সেটা বন্ধ করে, ওই ইচ্ছেটাকে বন্ধ করে, তাকে জোর করে শূদ্রই বা কৃষকের ছেলে কৃষকই হবে, এটাকে বারবার করে বুঝিয়ে দেওয়া দরকার। তা তো হয় না, তা তো উচিত না। সেটা তো আমাদের সমাজের অন্য জিনিসের, অন্য ভাবনা চিন্তার পরিপন্থী। কাজেই এই ভাবনাটাকে যারা জোর করে বজায় রাখতে চান, তারা বেসিক্যালি অর্থনৈতিকভাবে এদেরকে দমিয়ে রাখতে চান, আর কোনো কারণ নেই বলে আমার মনে হয় আর কি। রাইট। অর্থাৎ কৌশিক যেটা বলেছেন, হ্যাঁ প্রকৃতি বলুন। আমি কৌশিকদার কাছে আমি একটা প্রশ্ন রাখছি। এই যে আপনি বলছেন যে আজকে আমরা প্রায় নিউজে দেখতে পাই যে একদম নিচু শ্রেণী, ধরুন রিক্সা চালকের ছেলে বা মেয়ে আইএস হচ্ছে ঠিকই হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সামাজিক কারণেই, যেটা জয়ন্তদা বললেন, কাস্ট সিস্টেমে তারা কিন্তু অপ্রেসড হচ্ছেন। এটাও কিন্তু ঠিক। অনেক সময় তাদের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, পড়াশোনা করতে এগিয়ে দেওয়া হয় না বিভিন্ন কারণে কিন্তু তাদের এগোতে দেওয়া আজ হয় না। শুধু তাই নয়, মানে এই কিছুদিন আগে মানুষই সৃষ্টি করে। এবং আমরা তো একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে সেদিন ওই বিয়ের মণ্ডপে, ললিত এবং জিজির বিয়ের মণ্ডপে যদি রূপোর থালায় খাবারটা না দিয়ে সাধারণ কোনো থালায় দেওয়া হতো, অথবা সোনার চামচ না দিয়ে যদি এমনি দেওয়া, তাতে কোনো ক্ষতিবৃদ্ধি হতো না। কিন্তু আমাকে জাহির করতে হবে আমি কে, এবং সেখানে একটা অবদমনের ব্যাপার রয়েছে। যাদের আমি নিমন্ত্রণ করছি তারা অবদমিত থাকবে। এই জায়গাটা বোধহয় একটা খুব বড় ব্যাপার, এবং এর ফলে হয়তো এই বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি। কি মনে হয় কৌশিক? একদমই তাই, একেবারেই তাই। মানে শুধু তাই নয়, আপনি যদি একটুখানি, আমি ভারতের মানে এই প্রসঙ্গে আসতে গিয়ে আরেকটা খুব জরুরি জায়গায় এসে যায়, সেটা হচ্ছে যে মানে ধরুন আমি যদি বলি, আজকে গোটা ভারতবর্ষের মধ্যে এই পজিশন অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই যে বিষয়টা, এটা নিয়ে খুব সার্ভে হয়েছে, অনেক সার্ভে হয়েছে। এবং এই পজিশন অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে ধরুন আজকে গোটা সমাজটাকে যারা পরিচালনা করছেন, যারা রেসপন্সিবল এবং যাদের পরিচালনা করার ক্ষমতা যাদের হাতে রয়েছে, সেই সেকশনটার মধ্যে আমার দলিত শ্রেণীর রিপ্রেজেন্টেশন কতটা, দলিত শ্রেণীর প্রতিনিধিত্ব কতটা,
সেটা যদি আমি দেখি আজকে, এবং গায়ে ফায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণটা হচ্ছে যে আপনি হিসেব করলে দেখবেন খুব কম সংখ্যক, এবং এই পজিশন অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি বলি, তার মধ্যে আমলা আছেন, তার মধ্যে রাজনীতিক আছেন যারা নেতা, রাজনীতিক আছেন, তার মধ্যে পুলিশ আছে, তার মধ্যে সাংবাদিক আছে। আপনি আজকে আমরা কোনো রিপোর্ট দরকার নেই, কোনো মানে আপনার কোনো তথ্য দরকার নেই, কিচ্ছু নেই। আপনি চোখটা খুলে, নিজের চোখ খুলে আপনি গোটা সমাজের দিকে তাকান। রিপোর্টার বলুন, সাংবাদিক বলুন, মানে সাংবাদিক তো ছেড়ে দিন, আপনি পুলিশ বলুন বা প্রশাসনের উচ্চপদস্থ আমলা বলুন, নেতা বলুন, আপনি তার মধ্যে দলিত শ্রেণীর কজনকে পান, আর তথাকথিত উঁচু জাতের কজনকে পান। এদিকে চোখ ফেরালেই বোঝা যাবে যে সমাজটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হ্যাঁ, সমাজকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মানুষের সৃষ্টি। এটার পিছনে অর্থনীতির সূত্র কিছু নেই, মানুষ সূত্র করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব, প্রকৃতির কাছে যাচ্ছি। প্রকৃতি আজকে একটি খবরে আন্দোলিত হয়েছে সমস্ত ভারতবর্ষ। সেটি হচ্ছে একটি মেয়ে 3.5 ফুট উচ্চতা, মাত্র 3.5 ফুট, যাকে আমরা বামন বলি। সেই মেয়েটি কিন্তু এই মুহূর্তে আজমেরের জেলা শাসক, এবং আজমেরের জেলা শাসক হিসেবে সে কাজ করছে। অর্থাৎ মানসিকতা তাকে এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং 3.5 ফুট উচ্চতা বলে সে দমে গেছে তা নয়। অর্থাৎ এখানে কোথাও একটা মনে হচ্ছে যে মানুষের ভিতর থেকে একটা ইন্ট্রোস্পেকশন, সেটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকতে পারে। কিন্তু যদি মানুষের হাতে অর্থই না থাকে, মানুষের হাতে যদি জীবন সাস্টেন করার মতো সম্পদ না থাকে, তাহলে মানুষ এই ইন্ট্রোস্পেকশন বা এই ভিতর থেকে যে একটা আশা, একটা তাগিদ, সেটা অনুভব করবে কিভাবে? কি মনে হয়? না, মানে এই যে ভদ্রমহিলার কথা আপনি বললেন, ওনাকে আমার প্রণাম। কারণ ওনাকে যে কতটা লড়ে আজকে ওই জায়গায় প্রতিকূলতার সামনে গিয়ে মানে আটকে উনি যে আজকে ওইখানে পৌঁছেছেন, এটা বোধহয় উনি একমাত্র বলতে পারবেন। আমরা বুঝতে পারছি, কিন্তু উনি বলতে পারবেন। কারণ আমাদের সমাজ কিন্তু জয়ন্তদা এতটা এখনো উদার হয়নি, হয়ে উঠতে পারিনি আমরা যে ওই জায়গায় একটা মানুষকে পৌঁছে দিতে পারি। ওটা ওনার নিজের লড়াই, উনি জিতেছেন। এরকম কিন্তু খুব কম সংখ্যায়। এরকম যদি অনেক হতো তাহলে আমি মেনে নিতাম। কারণ দেখুন, আমি একটা সাধারণ কথা বলি, আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে 40-এর ওপর বয়স হয়ে গেলেই কিন্তু ছেলে দেওয়া একটা জায়গায়, বিশেষ করে যে তোমার দ্বারা আর কিছু হবে না, তুমি বাতিলের। এটা কিন্তু অন্য স্টেটে একটু হলেও কম। কিন্তু তাই কি 40-এর পর কিন্তু বহু সেলিব্রিটি বহু ফিল্ডে অনেক মানে শুরু করেছেন 40-এ, এবং তারা বিরাট নাম, মানে তাদের যোগ্যতা অনুসারে বিরাট নাম ডাক পেয়েছে। কাজে প্রতিকূলতাটা জিতে ওই ভদ্র যে এই জায়গায় পৌঁছেছে, কিভাবে হয়েছে, সম্ভব করতে পেরেছেন, এটা ওনার একেবারে নিজস্বতা। এখানে সমাজের কতটা ভূমিকা আছে, আর মানে এই মেয়েটিকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিভাবে এটাকে অনুভব করছেন, আপনার উচ্চতা কি প্রতিবন্ধকতার কারণ হয়নি, তিনি বলেছেন আমি মনে করি আমার কাজই আমাকে উচ্চতা এনে দেয়। 3.5 ফুট উচ্চতা বলে তিনি টেবিলের নাগালও পর্যন্ত পান না। চেয়ারে যখন বসেন টেবিলের নাগাল পর্যন্ত পান না, কিন্তু তিনি চেষ্টা করেছেন। তিনি প্রথমে দেরাদুনের একটি নামী স্কুলে পড়েছেন, তারপর দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতি স্নাতক হয়েছেন, তারপর তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে গেছেন। এটা ব্যতিক্রমী। কৌশিক, একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে এই ব্যতিক্রমী মহিলার কথা যদি আমি স্টেপ অ্যাসাইড করে পাশেও রেখে দিই, তাহলে যে প্রশ্নটা আসে, সমাজে যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ ভোগী মানুষ, এই কোভিড কালের কথাই বলছি, যদি ললিতকে আমরা দেখতাম যে তারা কোভিড রোগীদের জন্য তার সাহায্যের ডালি উপুর করে দিয়েছে, যদি দেখতাম জিটিএ তারা এই কাজটা করেছে, তারপর তারা মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ের বিয়েতে তারা বৈভব করছে, অবশ্যই সোনার থালা সোনার বাটি নয়, তারা তাদের সাধ্যমতো বৈভব করছে, তাহলে কিছু বলার থাকতো না। কিন্তু খোঁজ দিয়ে দেখা যাচ্ছে এরা কোভিড রোগীদের জন্য বা কোভিড অসুখটার জন্য কিছু করেননি, অথচ তারা এই 2 বছরের মধ্যে তাদের সম্পদকে বহুগুণ বৃদ্ধি করেছেন। রাষ্ট্রযন্ত্র তাহলে কি করছে? এক শ্রেণীর মানুষের হাতে অর্থ যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে। রাষ্ট্রযন্ত্র কি করছে? আমি এই প্রশ্নটা অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক সমীক্ষক কৌশিক চক্রবর্তীর কাছে রাখছি, যে রাষ্ট্রযন্ত্রের কি এক্ষেত্রে কোনো ভূমিকা নেই? না, যতটা রাষ্ট্রযন্ত্রের ভূমিকা তো অবশ্যই আছে, কারণ সেই ভূমিকাটা আজ থেকে না, সেই ভূমিকাটা থাকা দরকার ছিল বেশ কিছুদিন আগে থেকেই।
এই যতদিনে এই যে বৈভবের তফাৎটা তৈরি হয়েছে, সেই তফাৎটা তো আজকে প্যান্ডেমিকের পর থেকে তৈরি হয়নি। আমি যে পরিসংখ্যানটা আপনাকে একটু আগে দিলাম, যে 2020 সালের জানুয়ারির পরিসংখ্যানটা, যে 10%-এর হাতে 75% ওয়েলথ রয়ে গেছে ভারতবর্ষে। তো সেইটা এবার এবার দেখা যাবে যত দিন যাবে সেটার পরিমাণ ক্রমশ আরো, এই গ্যাপটা আরো ওয়াইড হবে। এবার দেখা যাবে হয়তো 1%-এর হাতে আরো ওই 75% চলে যাবে ওয়েলথ। তো ব্যাপারটা হচ্ছে যে এবার এটা থেকে আপনি বাঁচার উপায় চাইছেন, তো মানে এটা বাঁচতে গেলে এটা একদম খুব সাধারণ কথা, যে বাঁচতে গেলে ওয়েলথের রিডিস্ট্রিবিউশন দরকার, অর্থাৎ এটা পুনর্বন্টন, যাকে আমরা বাংলায় বলে থাকি পুনর্বন্টন, সম্পদের পুনর্বন্টন। এবার এই সম্পদের পুনর্বন্টন ব্যাপারটা, ধরুন আপনার অনেক আছে, আমি একদিন আপনার বাড়িতে গিয়ে ডাকাতি করে আপনার বাড়ি থেকে সব তুলে এনে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিলাম রবিনহুড প্যাটার্নে। তো রবিনহুড প্যাটার্ন করলে এটা হবে না, কারণ তাহলে যেটা মানে এটা পৃথিবী জুড়ে দেখা গেছে এবং রাশিয়াতে বিশেষ করে দেখা গেছে, যে এই যে আপনার বেশি আছে বলে আমি নিয়ে বিলিয়ে দেওয়া, এটা হলে যেটা হবে ভবিষ্যতে আপনার কাজের স্পৃহা বা কাজের ইনসেন্টিভ আপনি ভীষণভাবে কমিয়ে দেবেন, আপনার কমে যাবে, খুব স্বাভাবিক কথা। অর্থাৎ আমাদের একটা ব্যালেন্স দরকার, যে ব্যালেন্সটা দিয়ে আমি, আমার কাজের ইনসেন্টিভ থাকবে, এতটুকু সম্পদ আমার থাকবে, কিন্তু তারপরেও এই সম্পদের ডিফারেন্সটা এত হবে না, আমার পরবর্তী যে আমার নিচের স্তরে যারা আছে তার সঙ্গে সম্পদের ডিফারেন্সটা এত হবে না যে একটা বিশাল বিশাল তফাৎ তৈরি হয়, বৈভবের তফাৎ তৈরি হয়। তো সেটা দেখার দায়িত্ব সরকারের, এবং তার জন্য একটা প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম দরকার। যে ট্যাক্স সিস্টেমে আমরা আছি সেটা অবশ্যই প্রোগ্রেসিভ, মানে অর্থাৎ যত বৈভব বাড়ে, মানে যত আপনার ইনকাম বাড়ে তত বেশি বেশি রেটে আপনি ট্যাক্স দেন। তো সেই রেটটা এবারে এবারে আমার মনে হয় এটা খুব ভালো সময় এসে গেছে যে ওয়েলথের উপর, বিশেষ করে ইনহেরিটেড ওয়েলথের উপর ট্যাক্স চাপানোর, এটা বোধহয় খুব মানে উপযুক্ত সময়। কারণ এটা পৃথিবীর অনেক দেশই হয়তো ভাবছে এখন যে যে ওয়েলথটা আপনি অর্জন করেছেন, সেই ওয়েলথ তো আপনি যেমন ভাবে অর্জন করেছেন, যেমন আপনার ইনকাম হচ্ছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যেটা ইনহেরিট করেছেন যে ওয়েলথটা, আসল তো সমস্যা তৈরি করছে সেইটা। আপনি নিজে মাথার ঘাম পায়ে ফেলে যেটা উপার্জন করছেন সেটাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে যে ওয়েলথটা অ্যাকুমুলেটেড হচ্ছে আপনার পরিবারে। আজকে আপনি যে যে বিয়ে বাড়ির কথাটা বললেন, সেই বিয়ে বাড়িতে যিনি আজকে ধরুন বিয়েটা দিয়েছেন, তা হয়তো দেখা যাবে তার 3 পুরুষ আগে থেকে সেই ওয়েলথটা জমছিল, জমতে 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 আজকে সেই ওয়েলথটা এসে যেখানে দাঁড়িয়েছে, সেই ওয়েলথটায় তিনি বৈভব দেখাতেই পারেন। কিন্তু তিনি নিজে যদি আজকে গোড়া থেকে শুরু করতেন, আমি বলছি না শূন্য থেকে শুরু করতে হবে, তাহলে ইনভেস্টেবল সারপ্লাস বলে কিছু হয় না। যদি আমি গোড়া থেকে, সবাই যদি শূন্য থেকেই শুরু করে, তাহলে এই ইকোনমিতে ইনভেস্ট করবে কে? শুধু সরকার? তা তো হয় না। কাজেই ইনভেস্টেবল সারপ্লাস সবসময় কিছু না কিছু লোকের হাতে থাকবে, এবং সেই জন্যই কিছুটা ডিসক্রিপেন্সি সব ইকোনমিতে থাকে, কিছু লোকের হাতে বেশি থাকে, কিছু লোকের হাতে কম থাকে। কারণ হচ্ছে ওই বিনিয়োগযোগ্য যে মূলধন, সেটা কিছু লোকের হাতে থাকে, তবেই ইকোনমিটা আস্তে আস্তে এগোয়। কিন্তু সেই ইনভেস্টেবল সারপ্লাসের পরিমাণ এত বেশি থাকা কখনোই উচিত না যাতে করে এই বৈভবের তফাৎ তৈরি হয়। তো কাজেই এইটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের, এবং সেটা মানে সেটা ইমিডিয়েটলি, সেটা সেটা খুব জরুরি হয়ে পড়েছে এক্ষুনি। রাইট, একদমই তাই, একদমই তাই। প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা যদি দুটো জায়গাটাকে ভাগ করি, একটা হচ্ছে করোনা পূর্ববর্তী অবস্থা, একটা হচ্ছে করোনা পরবর্তী অবস্থা। কৌশিক যেটা বললো যে 10% হাতে সারা দেশের 75% সম্পদ রয়েছে, এটা কিন্তু করোনার আগে। এটা এমন নয় যে প্যান্ডেমিকের সময় এটা প্রকাশ পেয়েছে, এটা প্যান্ডেমিকের আগে। আমি প্রকৃতি বাসুর কাছে একটু যাবো এই বিষয়টি নিয়ে। এই যে একটা সমাজের শ্রেণী তৈরি হয়েছে, সমাজে সেই শ্রেণীটা যাদের হাতে 75% ওয়েলথ রয়েছে, একটু পলিটিক্যাল হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে তারা রাষ্ট্রযন্ত্রের আনুকূল্য পেয়েছে। আমি বলছি না যে সবাইকে 75% পেতে হবে, কিন্তু যদি ওয়েলথের পুনর্বন্টনটা ঠিকভাবে হয়, সমবন্টন যদি হয়, তাহলে তো একটা পাহাড় প্রমাণ গ্যাপ তৈরি হবে না। কিন্তু আমাদের দেশে কি ওয়েলথের সমবন্টন হবে? কি মনে হয় প্রকৃতি, যে ওয়েলথ বা সম্পদ যেটা, তার সমবন্টন কি আমাদের দেশে সম্ভব? জয়ন্তদা, আপনি যখন পলিটিক্যালি বললেন, আমরা যদি পলিটিক্যালি চিন্তা করি, কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু এই বৈষম্যকে কমানোর চেষ্টা কোনোদিনই এদেশে করেনি এবং করবেও না আগামী দিনেও। গরিব গরিবই থাকবে, তাতে ওনাদের অনেক বেশি সুবিধে। দেশ চালাতে কিন্তু পলিটিক্যাল পার্টিস গুলো গরিব মানুষদের গরিব রাখতে, অশিক্ষিত রাখতে ওনারা পছন্দ করেন। এই বৈষম্য কিন্তু শুধুই যে অর্থনীতি এফেক্টেড তা কিন্তু নয়, অনেক কিছুর প্রভাব। এখন তো চাকরি নেই, ধরুন 30%, 50% স্যালারি রিডাকশন হচ্ছে, আরো খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে। যেটা কৌশিক বাবু বললেন যে এই
বৈষম্যটা এই আফটার করোনা এই প্যান্ডামিকে আরো বেড়েছে এবং ভবিষ্যতে এটা বাড়বে। এই বৈষম্য কিন্তু ক্রিয়েটেড, অনেকটাই কিন্তু ক্রিয়েটেড, এবং এই ক্রিয়েশনটা আজকের না, এই তৈরিটা, এই গ্যাপটা কিন্তু আজকের ক্রিয়েটেড না, এটা বহু বছরের ক্রিয়েটেড, যার ফলে সামাল দেওয়াটা ডিফিকাল্ট, সত্যিই খুব ডিফিকাল্ট। রাইট, সামাল দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা দেখছি যে এই পিরিয়ডে, অর্থাৎ আমি বলবো না যে প্যান্ডেমিক পিরিয়ডে, তার আগে থেকেই আমরা দেখছি যে এই সিস্টেম, যে সিস্টেম আজকে আমাদের সিস্টেমে নীরব মোদী তৈরি হয়, সেই সিস্টেমে মেহুল চোকসি তৈরি হয়, সেই সিস্টেমে বিজয় মালিয়া তৈরি হয়, ওদিকে বিনাশ পালরা তারা কিন্তু না খেতে পেয়ে মারা যায়। আমি কৌশিকের কাছে প্রশ্নটা করব, তাহলে রাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত কেন করা যাবে না যারা 6.1 হারে এই কোভিড কালে সম্পদ হারিয়েছে, এবং একটা সময় যে সম্পদটা আমাদের গর্ব ছিল, আমরা চীন, রাশিয়া, আমেরিকা এদের সঙ্গে সমান তালে যেতে পারতাম, আমরা এক সময় $3 মিলিয়ন আমরা ইকোনমি হবে তৈরি একটা জায়গা রেখেছিলাম, সেই জায়গা থেকে আমাদের আজকে বিচ্যুতি ঘটেছে। তাহলে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা যে কোটি কোটি টাকার সম্পদ দেশ থেকে নিয়ে চলে গেলেন, তখন রাষ্ট্র কেন চুপ করেছিল? কোথাও কি মনে হচ্ছে যে রাষ্ট্র, যে কথাই মাত্র প্রকৃতি বললেন, রাষ্ট্রের একটা প্রচ্ছন্ন মদত আছে, আমি অ্যাক্রস দ্য বোর্ড সব রাজনৈতিক দলকে বলছি, তাদের সুবিধা হয় যদি ধনী অতি ধনী হয়, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু গরিব যারা আরো গরিব হচ্ছে, তারা না থাকলে তাদের এই পলিটিক্যাল যে যে অ্যাক্টিভিটি সেটা খানিকটা ক্ষুণ্ণ হবে। যতটা এই এই ব্যাপারটা, মানে এই যে ধরুন মানে আপামর জনগণ যদি গরিব থাকে বা অশিক্ষিত থাকে বা অর্ধশিক্ষিত থাকে, তাহলে যে সুবিধাটা হয় অশিক্ষিত দলগুলোর পক্ষে সুবিধা তো বটেই, এটা 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 নিয়ে কোনো ডাউট নেই। শিক্ষিত দলের পক্ষে সেটা অসুবিধে, কিন্তু অশিক্ষিত দলের পক্ষে সেটা সুবিধে। মানে যত বেশি গরিব, যত বেশি অশিক্ষিত, যত বেশি মানে কুসংস্কারাচ্ছন্ন থাকবে, তাহলে একদল খুব সহজে তাদেরকে মানে ভদ্র ভাষায় বলতে গেলে টুপি পরিয়ে চট করে মানে সেরকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে আর কি চালানো অনেক সহজ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আজকে সরকারের পক্ষে, এটাও কিন্তু ঠিক কথা যে সরকারের পক্ষে গোটা ইকোনমির পুরো অর্থনৈতিক খুঁটিনাটি যাবতীয় কিছু এটা নজর করা সবসময় হয়তো সম্ভব না। কিছু না, আমি একটা খুব সহজ, খুব সিম্পল, সহজ ছোট্ট উদাহরণ দিই। আজকে যে এই যে শেয়ার মার্কেট, এই যে শেয়ার মার্কেটের অস্বাভাবিক বুম, মানে 53,000 সেন্সেক্স ক্রস করে যাচ্ছে এমন অবস্থায় যেখানে ভারতবর্ষের অর্ধেক লোক খেতে পাচ্ছে না, এবং মানে বলা হচ্ছে যে মানে 40 কোটি ভারতবর্ষর 40 কোটি মানুষ তারা কিনা দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে, মানে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যেতে পারে। এইরকম একটা সিচুয়েশনে সেই দেশের সেন্সেক্স 53,000-এর গন্ডি ক্রস করে যাচ্ছে। এটা এটা এটার তো কোনো আপাত দৃষ্টিতে তো কোনো মানে লজিক্যাল কোনো রিজনিং পাওয়া যায় না, লজিক্যালি কোনো আমি যুক্তি খাড়া করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে কি করে? এইটা হচ্ছে এইভাবে যে শেয়ার বাজারে কিছু এক্সট্রা টাকা ঢুকছে বা ঢুকেছে। এই যে এক্সট্রা টাকা যেটা ঢুকেছে শেয়ার বাজারে, সেটা এলো কোথা থেকে? এরপরের প্রশ্ন সেটা আসে, সেই যে বাড়তি টাকাটা সেটা কোথা থেকে এলো? তার মানে কোথা থেকে এলো এই পার্টটা যদি আমি বাদও দিই, তাহলে এটা বলতেই পারি যে সেই বাড়তি টাকাটা এর আগে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় কাজে লাগতো বা অন্য কোনো জায়গায় খাটতো, যে খাটনিটা এখন খাটতে পারছে না, কাজেই বাধ্য হয়ে সেই টাকাটাকে ঢুকিয়ে এবার শেয়ার মার্কেটে আনতে হচ্ছে। আচ্ছা, এবারে আপনি দেখুন, ধরুন আজকে আমি একটা কোম্পানি হোল্ড করি, আমার কিছু শেয়ার বাজারে আছে, এবার আমি এই কোম্পানির ম্যাক্সিমাম শেয়ারটাই হোল্ড করি। এবার আমার কোম্পানির শেয়ার আবার বাজারেও চলে, বাজারেও কেনাবেচা হয়। এবার আমি যদি দেখি আমার কোম্পানির শেয়ার দর বাজারে হু হু করে বাড়ছে, তাহলে আমি কি চাইবো না আমার হাত থেকে আমার নিজের কিছু শেয়ার, অল্প কিছু শেয়ার বাজারে বেচে মুনাফা করতে? কারণ আমি তো অনেক বেশি দাম পাবো। তো অর্থাৎ এবার ব্যাপারটা কি দাঁড়ালো, যে যিনি কোম্পানির মালিক তিনি উঠলেন ফুলে ভেবে, কারণ তিনি তার নিজের অল্প কিছু শেয়ার বেচে দিয়ে মার্কেটের ওই যে শেয়ার মার্কেটে যে বেড়ে গেছে সেই বৃদ্ধিটাকে নিজের নিজের ফরে নিয়ে এলেন। তো এইটাকে সরকার আটকানোর কোনো সুযোগ নেই, এই জিনিসটাকে আটকানোর কোনো সুযোগ নেই। সুযোগটা কোথায়? যেটা আমি প্রথমে বললাম, সুযোগটা হচ্ছে ওই ওয়েলথ ট্যাক্স। আপনার সম্পদের উপরে যদি আমি কর চাপাই, সরকারের পক্ষে ওই একটাই জায়গা আছে যেটাকে কন্ট্রোল করার, যে আপনি যদি ইনহেরিট করে থাকেন বড় কোনো ওয়েলথ, বা আপনি এমন কোনো ওয়েলথ আপনি জেনারেট করলেন যেটা আপনাকে একটা বিরাট ডিসক্রিপেন্সি তৈরি করছে, একটা সমাজে বিরাট বৈষম্য সৃষ্টি করছে, সেই বৈষম্য সৃষ্টিকারী ওয়েলথের উপরে আপনি যদি একটা মোটামুটি কড়া ট্যাক্স চাপাতে পারেন, তাহলেই একমাত্র এটা আটকানো সম্ভব। আদারওয়াইজ, আর দেখুন সরকার তো এখন আস্তে আস্তে মোটামুটি
এই সরকারি যেগুলো ধরুন সংস্থা, সেখান থেকে হাতটা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। তো কাজেই সেখান থেকেও যে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ কাজ করবে তারও কোনো উপায় নেই। কাজেই সরকার যদি সব ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে হাত গুটিয়ে নেয়, তাহলে সরকারের সোর্স অফ ফান্ড বলতে রইল শুধু ট্যাক্সেশন, আর সরকারের কাজ বলতে রইল শুধু ব্রিজ বানানো, ড্যাম বানানো, রাস্তাঘাট তৈরি করা। তো এইটাই যদি এত সরলীকৃত হয়ে যায়, তাহলে আর বাদবাকি কিছু না করে শুধুমাত্র এই ওয়েলথ ট্যাক্সের উপরই হয়তো আগামী দিনে দেখা যাবে যে জোর দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি এই বৈষম্যকে। রাইট, আমরা এই বক্তব্য আমি দেখেছি বিশ্বের অগ্রণী দেশগুলি ওয়েলথ ট্যাক্সের উপর জোর দিচ্ছে, কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমি ব্যাক টু দ্যাট বিয়ে বাড়ি, আমি প্রকৃতির কাছে যাচ্ছি প্রশ্নটি নিয়ে। আমি আন্দাজ করতে পারি, প্রকৃতি কেউ আমায় বলেননি, কিন্তু আন্দাজ করতে পারি সেদিন বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন অনেক মন্ত্রী, অনেক আমলা এবং অনেক রাজপুরুষ। তারা নিশ্চয়ই আমন্ত্রিত ছিলেন, কারণ ব্যবসা করতে গেলে ওয়েলথকে বা জিটিএ কে তাদের আমন্ত্রণ জানাতেই হবে। কিন্তু কই একজনও তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অথবা ইনকাম ট্যাক্সকে একবারও বললো না যে এই বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে। তারা একবারও বললো না যে একটি বিয়ে বাড়িতে আমরা সোনার থালায়, সোনার চামচে, রূপোর চৌকিতে বসে খেয়ে এলাম, অতএব সেখানে তোমরা একটা ট্যাক্সেশনের একটা পরীক্ষা করো এবং তারা ট্যাক্স কতটা দেয়, ট্যাক্স আদৌ দেয় কিনা, ট্যাক্স কতটা আছে, ওই একজন তো বললেন না। আজকে মিডিয়াতে বিষয়টি নিয়ে হইচই সেরকম ভাবে হচ্ছে না, কারণ আমি কাকের মাংস খাই না, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে যে ললিত এবং জিটিএ দুজনেই হচ্ছে খুব বড় বিজ্ঞাপন দাতা। সুতরাং বাঘের লেজে পা দেবে কে? সুতরাং এই যে বিষয়টা কোথাও কি দেখে মনে হচ্ছে না যে আমরা সবাই একটা বৃত্তের মধ্যে পাক খাচ্ছি এবং কেউ আমরা সেই জায়গাটাতে পৌঁছতে চাইছি না, যার জন্য কৌশিক যেটা বলেছে অত্যন্ত ভালো কথা যে ওয়েলথ ট্যাক্স, কিন্তু ওয়েলথ ট্যাক্সটা ইমপ্লিমেন্ট করবে কারা? যারা ইমপ্লিমেন্ট করবে তারাই তো এর মধ্যে পার্টি হয়ে রয়েছে, তারাই তো এর মধ্যে একটা জায়গায় পার্টি হয়ে রয়েছে। প্রকৃতি কি বলবেন? হ্যাঁ, একদম সঠিক। একে অপরের পরিপূরক এই যে গোষ্ঠীটা, আপনি যাদের যাদের নাম আম্বানিতে একটি বিয়ে না, পরপর 2-3টে বিয়ে। হ্যাঁ, কাজে এগুলো তো ঘটেই চলেছে। যেটা কৌশিক বাবু বললেন, ইনহেরিটেড ওয়েলথের উপর একটা ট্যাক্স, কিন্তু এই ইনহেরিটেড ওয়েলথের কিন্তু একটি মানুষ আমাদের দেশে আছেন, টাটা। তিনি কিন্তু যথেষ্ট করছেন এই প্যান্ডেমিকে, কিন্তু ওনার অবদানটাও আমরা দেখছি, মানে একদম চুপচাপ নিশ্চুপে উনি কিন্তু প্রচুর করে যাচ্ছেন। কাজে সবাইকেই যে আমরা একই স্রোতে ফেলে দিতে পারি সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু সেও ওই খুবই একটা 1% কি 2% এই ফিগার যাদের ইনহেরিটেড ওয়েলথ সোসাইটির জন্য কাজে লাগছে, এটা খুবই কম পার্সেন্টেজ। হ্যাঁ, আমি টাটার নাম নিলাম কারণ উনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে। কাজে এইটা কথাটা সত্যি, এরা তো একে অপরের পরিপূরক। এই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? একজনকে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট দেন বা কোন রকম সরকারি এতে দাঁড় করান কাঠগোড়ায়, তাহলে তো সে কেঁচো খুঁড়তে সাপ বেরোতে আরম্ভ করবে না। কাজে কখনোই এরা কেউ কারোর দিকে হাত বাড়াবে না, আইনের পথে এরা যাবেনই না। আইনের পথে যাবেন না। রাইট, কৌশিক যেটা বলার চেষ্টা করলাম যে একটা বৃত্তের মধ্যে সবাই ঘুরছে, অর্থাৎ দেখা যাচ্ছে সবাই স্টেক হোল্ডার। এই সবাই স্টেক হোল্ডার হওয়ার ফলে অর্থনীতির বিপন্নতা কেউ ভেবে দেখছে না। যেটা তুমি বললে যে ওয়েলথ ট্যাক্সের কথা এবং ইনহেরিটেড ওয়েলথের কথা, এটা তো একটা অবশ্যই অর্থনীতির একটা বড় এই আজকের অবস্থা থেকে বাঁচার একটা রাস্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন কৌশিক চক্রবর্তীর কাছে, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কারণ আমরা সবাই তো স্টেক হোল্ডার, অর্থাৎ যারা এটা প্রয়োগ করবেন তারাও কোনো না কোনো ভাবে স্টেক হোল্ডার। তাহলে করবেটা কে? না, এটা তো একটা সেই মানে সত্যি এটা খুব জটিল প্রশ্ন। ওরা লোক খুঁজে পাওয়াটা খুব মুশকিল এই 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 অবস্থায় আর কি। তবে এটাও ঠিক যে হ্যাঁ, এটা উনি প্রকৃতি খুব ভালো বলেছেন যে ধরুন টাটা আজকে তো অনেক ভালো কাজ করছেন, কাজে তিনি তার উপর ট্যাক্স চাপালে তো তিনি সে কাজগুলো করতে পারবেন না। কাজে সেটা অবশ্যই ভাবতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। যেমন এখন ধরুন অনেক কোম্পানি, মানে অধিকাংশ বড় কোম্পানি, তারা একটা সিএসআর ফান্ড রাখে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড রাখে, কিন্তু সেটা হচ্ছে কর্পোরেটের ইনকামের উপর। কর্পোরেট যে ইনকাম করছে তার উপরে তার একটা সার্টেন পার্সেন্টেজ আমি সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডে, মানে সোসাইটির জন্য আমি রাখছি। তার মধ্যেও অনেক গল্প আছে, তার মধ্যেও সেটা এদিক ওদিক হয়, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু শুধু সিএসআর ফান্ডটা কিন্তু যথেষ্ট নয়। তার পার্সোনাল ওয়েলথ কি বাড়লো, সেই যতক্ষণ না পর্যন্ত আপনি সেই দিকে পয়েন্ট করতে পারছেন, আমি টাটার কথা বাদ দিচ্ছি, মানে এরকম আরো প্রচুর ভালো ইয়ে আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন
যাদেরকে যাদেরকে হয়তো এই নেটের আওতার বাইরে রাখতে হবে বা কোনোভাবে তাদের সুবিধা দেওয়া দরকার, কারণ যারা সত্যিই করছেন। কিন্তু এরকম বহু আছেন যাদেরকে সেই নেটের নিচে আনতে হবে। এবং আপনি যদি বলেন যে সেটা কি আনবেন, এটা নিশ্চয়ই জয়ন্তদা আপনি আনবেন না, বা আমিও আনবো না, বা প্রকৃতিদেবী আনবেন না। তো তাহলে এটা আনার জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে ওখানে পাঠিয়েছি, তো তাদেরকেই আনতে হবে, আমরা সেটাই এক্সপেক্ট করতে পারি আর কি। মানে এইটুকু তাদের কাছে আশা করাই যেতে পারে আর কি। এবার ওই আশায় বসে থাকে আর প্রকৃতি কৌশিক বলেছে আদর্শ পরিবেশ, আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, অতএব তাদের দায়িত্ব রয়েছে। কিন্তু ভোট দিয়ে আমরা যাদের পাঠাচ্ছি তারা এই চেন্নাইয়ের বিয়ে বাড়িতে সোনার থালা, সোনার চৌকি, রূপোর বাটি এবং সোনার চামচ ইত্যাদি পরিবেশিত হলো কিনা তার থেকে তারা তাদের পলিটিক্যাল ইডিওলজিটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা অনেক বেশি লড়াই করে যাবেন। তার কারণ তারা অনেক বেশি লড়াই করবেন যে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হলেন, রাজনীতির খেলাটা কোথায় গেল। কিন্তু তারা কোনো সময় দেশের অর্থনীতি নিয়ে খুব একটা ভাবেন বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। কি মনে হয় প্রকৃতি? একদম সঠিক। ভোটটা তো এমনি দিন দিন প্রহসন হয়ে যাচ্ছে, আর যারা যাদেরকে আমরা জিতিয়ে পাঠাচ্ছি তাদেরকে মানে তাদেরকে ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার আপনার কৌশিক বাবুর যতটা নয়, তার থেকে যারা ওখানে নিমন্ত্রিত ছিলেন বড় বড় মাথা, তাদের অনেক বেশি দায়িত্ব। কাজে তাদের তো কোনো মানে তারা কোনো অবস্থাতেই এনাদেরকে কিছু করবেন এদের এগেনস্টে, আর সমাজের কথা ভেবে এদেরকে জেলে পাঠাবেন, কোনো মানে লিগালি কোনো স্টেপস নেবেন, এটা একদম ভাবনার বাইরে। রাইট, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষ এখন একটা বৃত্তের মধ্যে ঘুরছে যেখানে সবাই স্টেক হোল্ডার, আর তার জন্য এই প্রশ্নটা উঠছে বেড়ালে গলায় ঘন্টা বাঁধবে কি। কিন্তু কৌশিক সঠিক কথা বলেছে, বেড়ালে গলায় ঘন্টা বাঁধার জন্য একটা নির্দিষ্ট সময় যাদের আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি তাদের দায়িত্ব থেকে যাচ্ছে। এবং এরপর হয়তো এমন একটা দিন আসবে যে ম্যানিফেস্টেশন তৈরি হবে যে পার্লামেন্টে যারা যাচ্ছেন তারা যদি কাজ না করেন তাদের রিকল করা হবে, অর্থাৎ ব্যাক করানো হবে। এটা যেদিন হবে সেদিন অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং সেদিন হয়তো সত্যিকারের ভারতবর্ষের দিগন্ত উন্মোচিত হবে। ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ প্রকৃতি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আবার আপনাদের জানাই যে চেন্নাইয়ের একটি বিয়ে বাড়িতে কুৎসিত বৈভবের প্রদর্শন ঘটেছে, কিন্তু তাতে প্রমাণ হয়ে যাচ্ছে ভারতবর্ষে 4320টি পরিবার আরো ধনী থেকে ধনী হয়েছে এবং গরিব থেকে গরিব হয়েছে। ধন্যবাদ, নমস্কার।